ওয়েলকাম মাই স্টুডেন্ট, তোমরা দেখছো LRNR ক্লাসেস। সঙ্গে আমি রয়েছি সৌম্য কোলে, তোমাদের বাংলার শিক্ষক। আজ আমরা পড়তে চলেছি অষ্টম শ্রেণীর ভাষা চর্চা বইয়ের অন্তর্গত ষষ্ঠ অধ্যায়টি। ষষ্ঠ অধ্যায়টির নাম কি না সমাস। তো সমাস কি? এক কথায় হচ্ছে সমাস হচ্ছে শব্দ গঠনের একটা প্রক্রিয়া, অর্থাৎ ব্যাকরণগত দিক থেকে সমাস হলো শব্দ গঠনের একটা প্রক্রিয়া। শব্দ গঠনের প্রক্রিয়া সেটা কি বা কিভাবে শব্দ গঠন করে সমাসের দ্বারা কিভাবে শব্দ গঠন করা হয় সেগুলো একটু আলোচনাতে পরে আসছি। প্রথমে আমরা একটা সাধারণ বিষয় আলোচনা করি। ধরো কোনো ক্ষেত্রে দেখবে একটা ছোট বস্তুই আমাদের কাছে সবচেয়ে মনের মতন হয়। সব ক্ষেত্রেই যেটা হয় তা নয়, অনেক ক্ষেত্রে আমাদের জীবনযাপনে, বিশেষ করে পড়াশোনার সময়তে অনেক বিষয় আছে যে সংক্ষিপ্ত বা ছোট আকারটাই যেন আমাদের কাছে খুব একটা মনের মতন হচ্ছে বা মনে রাখার ক্ষেত্রে সুবিধাজনক হচ্ছে। ধরো তোমাদের একটা বড় নোট মুখস্থ করতে দেওয়া হয়েছে, মানে একটা ধরো রচনা মুখস্থ করতে দেওয়া হয়েছে। তো সেই রচনাটাতে দেখবে পয়েন্ট করা থাকে, ভূমিকা। প্রথম পয়েন্টটা তো অবশ্যই থাকে ভূমিকা, এবং শেষ পয়েন্টটাতে থাকবে উপসংহার, এবং মাঝখানেতে বিষয়বস্তুটার পরিপ্রেক্ষিতে বিভিন্ন পয়েন্ট করা থাকে। এই পয়েন্টগুলো কি? পয়েন্টগুলো হচ্ছে ওইখানটাতে, মানে ওই পয়েন্টের অন্তর্গত যে আলোচনাটাকে তুমি করেছো তার একটা সংক্ষিপ্ত একটা শব্দ বলা যেতে পারে, একটা কিওয়ার্ড, মানে চাবিকাঠির মতন, যে শব্দ দুটোর দ্বারা তুমি বুঝে ফেললে যে ওই পয়েন্টটাতে কি আলোচনা করা হচ্ছে। অর্থাৎ এই পয়েন্টটা যদি না থাকতো তাহলে কি হতো? সমস্যা তো দুটো, যে আমরা যখন পরীক্ষার আগেতে মুখস্থ করতে যেতাম তখন খুব তাড়াতাড়ি আছে হয়তো, তখন আমরা পয়েন্টগুলোকে চোখ বুলিয়ে চলে যাই। পয়েন্টগুলোকে চোখ বুলিয়ে নিলেই মোটামুটিভাবে একটা আমাদের মনের মধ্যে আবার মনে পড়ে যায় যে কি আছে, তার মধ্যে কি লেখা আছে। আর যদি পয়েন্টগুলো না থাকতো তাহলে তোমাদের কি করতে হতো? ওই গোটা বড় রচনাটাই কিন্তু আবার প্রথম থেকে শেষ পর্যন্ত মুখস্থ করতে হতো। যেটাকে তোমরা আলোচনা করবে সেটাকে একটা সংক্ষিপ্ত শব্দের মধ্য দিয়ে তোমরা মনে রাখার চেষ্টা করছো। আমি যদি একটা উদাহরণ ধরি, যে পরিবেশ দূষণ সংক্রান্ত তোমাদের রচনা লিখতে বলেছে, তাহলে সেখানে কি কি পয়েন্ট হতে পারে? অবশ্যই ভূমিকা, তারপরেতে পরিবেশ দূষণের কারণ, তারপরেতে পরিবেশ দূষণ মানে মানুষ কতটা তার জন্য দায়ী, পরিবেশ দূষণের ফলাফল, এবং পরিবেশ দূষণকে কিভাবে আমরা কমাবো, তারপরেতে উপসংহার। এইভাবে আমরা পয়েন্ট করে সাজিয়ে লিখতে পারি। অর্থাৎ আমার মূল বক্তব্য হচ্ছে যে বিস্তারিত অংশ আমাদের কাছে মনে রাখাটা খুবই কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে অনেক সময় সংক্ষিপ্তটাই কিন্তু আমাদের ভালো লাগে। অর্থাৎ পড়াশোনার ক্ষেত্রে বিস্তারিতভাবে মনে রাখার থেকে সংক্ষিপ্তভাবে মনে রাখাটা আমাদের ভালোও লাগে, মানে মনে থাকে দীর্ঘক্ষণ, এবং আমাদের পড়তেও সুবিধাজনক হয়। আবার একইভাবে শোনার দিক থেকে যদি বলি, ধরো ক্লাসরুমেতে যখন শিক্ষক মহাশয়রা পড়াতে আসেন তখন ক্লাসগুলো যদি তোমাদের মূলত ক্লাসগুলো এই গড়ে 35 থেকে 40 মিনিটের ভাগ থাকে। তো মাস্টারমশাইরা আসেন, দিয়ে ক্লাসে পড়ান এবং পড়া ধরেন। অর্থাৎ আমরা ধরে নিতে পারি যে একটা 40 মিনিটের ক্লাসে হয়তো স্যারেরা 20 মিনিট পড়ালেন আর 20 মিনিট পড়া ধরলেন। কিন্তু যদি দেখা যায় যে যদি সারাদিন একটা যখন কোনো একটা ক্লাস, যে কোনো ক্লাসই যদি ওই 40 মিনিটের পরিবর্তে যদি সেটাকে 1.5 ঘন্টা করে দেওয়া হয়, তো কেমন হবে না, ক্লাসটা আমরা কিন্তু শুনতে ভালো লাগবে না। এক নাগাড়ে স্যার যখন বুঝিয়ে যাবেন তখন আমাদের আর মনোযোগ থাকবে না পড়ার। হয়তো আধ ঘন্টা বা 40 মিনিট মতন মন দিয়ে শুনলাম, তারপর আস্তে আস্তে আমার আর মনোযোগ থাকবে না। অর্থাৎ দীর্ঘক্ষণ ধরে ক্লাসটাকে নিতে থাকলে আর মনোযোগ থাকে না। সেক্ষেত্রেও দেখো, যখন আমরা শুনছি তখন স্যার যদি সংক্ষিপ্তভাবে বেশ বিষয়টাকে ভালো করে বুঝিয়ে দেন, আমাদের কিন্তু মনোযোগটাও বজায় থাকে, শুনতেও ভালো লাগে এবং সেটা মুখস্থও করতে পারি। সুতরাং আমাদের এই পড়াশোনার জগতে, আবার হয়তো স্বাভাবিক জীবনযাপনের ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে দেখা যায় বড় জিনিসের থেকে ছোট জিনিসটা বেশি আমাদের সুযোগ সুবিধাটা দেয়। সমাস হচ্ছে ঠিক সেই জায়গাটাকেই আলোচনা করার,
যে অনেক সময় লেখালেখির ক্ষেত্রে সাহিত্যিকরা কি করে, যে বড় আকারে না লিখে অনেকগুলো পদ বা শব্দকে ছোট করে নেয়, মানে একটা শব্দের মধ্যে ভরে দেয়। যেমন আমরা একটা ধরো অন্যভাবে বলি, চেয়ার, টেবিল, খাট, আলমারি, শোকেস, ড্রেসিং টেবিল, এই যে ধরো এতগুলো আমি নাম বললাম, এই এতগুলো শব্দকে আমি একটা শব্দের মধ্যে ভরে দিতে পারি, কি? আসবাবপত্র। তাহলে আমি একটা যখন কোনো লেখা লিখছি, আমি হয়তো আমার কোনো ঘরের বর্ণনা দিচ্ছি, তখন আমি বর্ণনা দেওয়ার সময় এই আমার ঘরে এই আছে, ওই আছে, সেটা আছে, এত কিছু না বলে আমি এক কথায় বলে দিতে পারি যে আমার ঘরে সব রকম আসবাবপত্র আছে। তাহলে এই আসবাবপত্রের মধ্যেই বুঝিয়ে গেল যে কি কি থাকতে পারে। সুতরাং লেখকরা যখন লেখেন বা আমরাও যখন এরকমভাবে অনেক সময়তে দৈনন্দিন জীবনে কথা বলি, তখন অনেক ক্ষেত্রে আমাদের এই সংক্ষিপ্ত করে দেওয়ার প্রবণতাটা কাজ করে, ছোট করে দেওয়ার প্রবণতাটা কাজ করে। যেমন দেখো, আমি কিছু বোর্ডেতে উদাহরণ লিখেছি, যে লোকের আলয়, লোকের মানে হচ্ছে জনগণ, আর আলয় মানে হচ্ছে বাড়ি, অর্থাৎ জনগণের যেখানেতে বাড়ি সেটাকে এক কথায় আমরা করে দিলাম লোকালয়। লোকালয় মানে কোনো একটা গ্রামাঞ্চল, জনগণ যেখানে থাকে সেটা গ্রামাঞ্চল। তারপরেতে জল থেকে আতঙ্ক, আতঙ্ক মানে ভয়, জল থেকে ভয়, তিনটে শব্দকে আলাদা আলাদা না বলে আমি একটা শব্দের মধ্যে ভরে দিলাম জলাতঙ্ক। তারপরেতে সিংহ চিহ্নিত আসন, এই তিনটে শব্দকে আলাদাভাবে না বলে আমি একটা শব্দের মধ্যে ভরে দিলাম সিংহাসন। এইগুলোকে যদি আলাদাভাবে বলতাম, একটু শুনতে যেন কেমন ধরনের একটু বিরক্তিবোধ হতো, বা একটা বলার মধ্যে বা শোনার মধ্যে একটা মানে কাঠিন্যতা ভাব চলে আসতো। যেমন আমি যদি বলি যে রাজা মহাশয় সিংহ চিহ্নিত আসনে বসিয়া রহিছেন, তো এই যে সিংহ চিহ্নিত আসনে, এইভাবে কথাটাকে না বলে আমরা এক কথাই যদি বলি রাজা মহাশয় সিংহাসনে বসিয়া রহিয়াছেন, এটা খুবই শুনতেও ভালো লাগে। একইভাবে ছেলেটি জল থেকে আতঙ্ক পায়, এটাকে যদি আমি এক কথাতে বলি ছেলেটি জলাতঙ্কে ভোগে। সুতরাং এই যে বিস্তারিতভাবে না বলে সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করা, এটাই হচ্ছে সমাসের মূল বৈশিষ্ট্য। সমাস কি করে? সমাস অনেকগুলি শব্দকে, দুটি বা তিনটি বা তার বেশি শব্দকে এক কথায় প্রকাশ করে দেওয়ার চেষ্টা করে। এই জন্যে সমাসকে শব্দ গঠনের একটা প্রক্রিয়া বলা হয়। সেই জন্য সমাস শব্দের আর একটা হচ্ছে সংক্ষিপ্ত করা। সমাস কাকে সংক্ষিপ্ত করে? না, অনেকগুলো পদকে একটা পদে পরিণত করে দিয়ে সংক্ষিপ্ত করে। সুতরাং সমাস, এবার এই সমাসের কি একান্তভাবে খুব দরকার আমাদের লেখালেখির ক্ষেত্রে বা বাস্তব জীবনেতে? হ্যাঁ, খুবই কি দরকার? বলা যেতে পারে হ্যাঁ দরকার। কারণটা কিন্তু আমাদের প্রথম বক্তব্যতেই লুকিয়ে আছে, যে অনেক সময়তে আমাদের দীর্ঘক্ষণের কোনো বক্তৃতা আমাদের শুনতে শুনতে আমাদের মনোযোগ চলে যায় বা মনোযোগ বিঘ্নিত হয়, আমরা আর মনোযোগ দিয়ে শুনতে পারি না। কিংবা একটা বিশাল আকারের কোনো বিষয়বস্তু পড়তে পড়তে আমাদের বিরক্তি চলে আসে, মনে হয় যেন লেখক যিনি লিখেছেন এই লেখাটা ফালতু বকবক করে গেছেন। এই পরিস্থিতিতে অর্থাৎ মনে রাখার ক্ষেত্রে কিংবা শোনার ক্ষেত্রে, অর্থাৎ বাক্যের শ্রুতিমাধুর্য বাড়াতে গেলে এবং বাক্যের গঠনগত দিক থেকে সৌন্দর্য বাড়াতে গেলে সমাস করার কিন্তু একান্তভাবেই প্রয়োজন হয়ে পড়ে। এবার যদি আমরা বলি যে না আমি সমাস করব না, তাতে অসুবিধাটা কি? অসুবিধাটা কিছুই নেই। আমি সিংহ চিহ্নিত আসন লিখে দিলেও আমাকে পরীক্ষক খাতা কেটে দিতে পারবেন না, কিন্তু অসুবিধাটা হচ্ছে একটা শুনতে বা দেখতে দুটোই খারাপ লাগে। সুতরাং বাংলা সাহিত্যে বা বাংলা ভাষাতে বাক্য আমরা যে কথা বলি সেই বাক্যের সৌন্দর্য বাড়াতে, বাক্যের শ্রুতিমাধুর্য সৃষ্টি করতে এবং একটা বিস্তারিত বক্তব্যকে ছোট করার ক্ষেত্রে সমাস কিন্তু আমাদের বড্ড সাহায্য করে। তাই সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষিপ্ত করা। সমাস কাকে সংক্ষিপ্ত করে? না, অনেকগুলো পদকে সংক্ষিপ্ত করে। সেই দিক থেকে সমাসের যদি আমরা একটা সংজ্ঞা তৈরি করি, না সমাস হলো শব্দ গঠনের একটি প্রক্রিয়া, অর্থাৎ অর্থ সম্বন্ধযুক্ত দুটি বা তার বেশি শব্দকে জুড়ে নতুন একটি শব্দ গঠন করার প্রক্রিয়াকেই বলা হয় সমাস। এই হচ্ছে সমাসের সংজ্ঞা।
অর্থাৎ শব্দ গঠনের যে প্রক্রিয়ায় অর্থের সঙ্গে সম্বন্ধযুক্ত দুটি বা তার বেশি পদকে আমরা একটা পদে পরিণত করি তাকেই বলা হয় সমাস। এখানেতে দেখো দুটো পদ, লোকের আর আলয়, দুটো পদকে একটা পদে করেছি। এখানেতে তিনটে পদকে একটাতে করেছি, এখানেও তিনটে পদকে একটাতে করেছি, এখানে আবার একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটাকে আবার একটাতে করেছি। অর্থাৎ একের বেশি পদকে একটা পদেতে পরিণত করাটাই হচ্ছে সমাস। এবার যখন একটা পদে পরিণত করব তখন দেখো এই লোকালয়, জলাতঙ্ক, সিংহাসন এই তিনটে কিন্তু একটা শব্দের মধ্যেই লিখেছি। অর্থাৎ লোকালয়, জলাতঙ্ক আর সিংহাসন একটা মাত্রার মধ্যে মানে একটা দাঁড়ির মধ্যেই লিখেছি। কিন্তু এইখানটাতে দেখো আজকাল পরশু এটাকে কিন্তু আমরা একটা দাঁড়িতে লিখে দিইনি, তখন ভেঙে ভেঙে লিখতে হয়েছে। অর্থাৎ যখন আমরা শব্দটাকে সংক্ষিপ্ত করব তখন অনেক ক্ষেত্রেই একটা মাত্রার মধ্যেই লিখতে হয়। যে ক্ষেত্রে একটা মাত্রার মধ্যে লেখার সুযোগ নেই সেক্ষেত্রে আমাদের এরকম মাঝখানে হাইফেন দিয়ে লিখতে হয়। এবার প্রশ্ন উঠতে পারে যে তাহলে কখন বুঝবো যে আমাদের এরকম একটা মাত্রায় লেখার সুযোগ আছে আর একটা মাত্রায় লেখার সুযোগ নেই, আমাদের হাইফেন দিয়ে লিখতে হবে? তার উত্তর পেতে গেলে আমাদের জানতে হবে সন্ধি এবং সমাসের পার্থক্য। সন্ধি এবং সমাসের পার্থক্যটা আমি আলোচনা করলেই বুঝতে পারবে ঠিক কখন আমরা একটা মাত্রাতে লিখব আর কখন আমরা এরকম একটা মাত্রাতে লিখতে না পেরে মাঝখানে হাইফেন দিয়ে দিয়ে লিখব। সুতরাং আমরা যেটা বললাম যে সমাস হলো শব্দ গঠনের একটা প্রক্রিয়া, অর্থাৎ অনেকগুলো পদকে একটা পদেতে পরিণত করে দিচ্ছে বা একটা শব্দতে পরিণত করে দিচ্ছে। সেই সূত্রেই শব্দ গঠন মানে অনেকগুলো পদ থেকে একটা পদে পরিণত করার অর্থাৎ সংক্ষিপ্তকরণের কাজটা কি শুধু সমাস দিয়েই হয়? না, আর একটা দ্বারা হয়, সেটা হচ্ছে সন্ধি দ্বারা। অর্থাৎ সন্ধি দ্বারাও কিন্তু দুটি পদকে একটা পদেতে পরিণত করা যায়। অর্থাৎ সন্ধি এবং সমাস এই দুটোই ব্যাকরণের এই দুটো বিষয়ই কিন্তু অনেকগুলো মানে সব পদকে এক পদে পরিণত করার একটা বিশেষ উপায়। সেই সূত্রে সন্ধি এবং সমাসের মিলটা কি না দুটি এক পদে পরিণত করতে পারে, সংক্ষিপ্ত করতে পারে, কিন্তু মিলের থেকে পার্থক্যটাও আছে ভালো রকমই। তো এসো দেখে নিই সমাস এবং সন্ধির পার্থক্যটা কোথায়। অর্থাৎ উদ্দেশ্য দুজনকার একই, যে দুটি বা তার বেশি পদকে একটা পদে পরিণত করে দেবো, তবুও দুজনকার রীতিনীতি পদ্ধতি আলাদা। যেমন প্রথম হচ্ছে সন্ধি। সন্ধির ক্ষেত্রে সন্ধি হচ্ছে ধ্বনি বা বর্ণগত মিলন। যেমন দেখা যাক, এখানে দেখো লিখেছি বিদ্যা আর এখানে লিখেছি দেখো আলয়। বিদ্যার শেষে কি আছে? আ, আর আলয়ের শব্দটার প্রথমে আছে আ। অর্থাৎ প্রথম শব্দের শেষেতে আছে আ ধ্বনিটি, আ স্বরধ্বনিটি বা স্বরবর্ণটি, আর দ্বিতীয় শব্দের প্রথমেতে আছে আ স্বরধ্বনি বা বর্ণটি। এই দুটো আ মিলে আমরা জানি সন্ধির নিয়ম অনুসারে আ হয়, অর্থাৎ দুটো আ মিলে আ হয়, যেটাকে সংস্কৃত সন্ধিতে বলা হয়, নিয়মেতে বলা হয় সবর্ণে দীর্ঘ। সুতরাং আ যুক্ত আ সমান আ। এখানেতে দেখো বিদ্যারা আর আলয়েরা মিলে একটা আয়তে পরিণত হয়ে গেছে, বিদ্যালয়। সুতরাং সন্ধিতে দেখা যাচ্ছে প্রথম পদের শেষ বর্ণ আর দ্বিতীয় পদের প্রথম বর্ণ বা প্রথম পদের শেষ ধ্বনি বা দ্বিতীয় পদের প্রথম ধ্বনি যুক্ত ঘটছে, তাই সন্ধিকে বলা হয় ধ্বনি বা বর্ণগত মিলন। বাকি অন্য আর কিচ্ছু পাল্টাচ্ছে না, এই যে এইখানটায় বা এই দিকটাতে কোনো কিছু পাল্টাচ্ছে না। অর্থাৎ সন্ধির ক্ষেত্রে প্রথম পদের শেষ বর্ণ আর দ্বিতীয় পদের প্রথম বর্ণের মিলন ঘটে। এই দুটো বর্ণের মিলনের দ্বারাই ও দুটো শব্দকে একটা শব্দে পরিণত করে দেয়। আর সমাসের ক্ষেত্রে কোনো ধ্বনি বা বর্ণগত মিলন নয়, সমাসের ক্ষেত্রে অর্থগত মিলন। অর্থাৎ যে কটা পদ আছে সেই পদটাকে এক পদেতে পরিণত করে তাদের অর্থটাকে বজায় রাখার চেষ্টা করে। যেমন আমি, তুমি ও সে সমান কি হয়? আমরা। অর্থাৎ এই আমি, তুমি ও সে এই তিনটে পদকে দেখো একটা পদে পরিণত করা হয়েছে এবং আমরা সমাসবদ্ধ পদটাকে গঠন করা হয়েছে। অর্থাৎ সমাস হলো অর্থগত মিলন।
কেন অর্থগত মিলন কেন নাই? আমি, তুমি ও সে, এদের মধ্যে একটা অর্থগত সম্বন্ধ আছে। তিনটেই দেখো সর্বনাম পদ, আমি, তুমি আর সে তিনটেই হচ্ছে সর্বনাম পদ। অর্থাৎ গঠনগত দিক থেকে এই পদগুলোর মধ্যে মিল আছে। সুতরাং সমাস শব্দের আমরা বারবার বলেছি সমাস হলো দুটি বা তিনটি বা একাধিক পদের অর্থগত মিলন, সেটা এখানে আমরা প্রমাণ পাচ্ছি। অর্থাৎ এই তিনটে পদই কিন্তু সর্বনামগত পদ। দ্বিতীয় যেটা আসছি, সন্ধির ক্ষেত্রে পূর্বপদের বিভক্তি লোপ পায় না। অর্থাৎ সন্ধি যখন হবে পূর্বপদ, এই যে প্রথম পদটার বিভক্তিটা লোপ পাবে না। দেখো উদাহরণ দিয়েছি, বাচ যুক্ত পতি, বাচতে বিভক্তিটা কি আছে দেখো? বিসর্গ। বাচতে সে পূর্বপদের শেষে বিভক্তি আছে বিসর্গ। বাচ যুক্ত পতি সমান সমান হচ্ছে বাচস্পতি, অর্থাৎ এই বিভক্তিটা বিসর্গটা এখানে দেখো দন্তস্বয়তে পরিণত হয়েছে, যেটা আমরা বিসর্গ সন্ধির অন্তর্গততে পড়ি। অর্থাৎ পূর্বপদের বিভক্তিটা এখানে কিন্তু লোপ পায়নি, শুধু বিসর্গটা দন্তস্বতে পরিণত হয়ে গেছে, তা বলে ওটা লোপ পায়নি কো। সেই জন্য বলা হচ্ছে যে সন্ধিতে পূর্বপদের বিভক্তি লোপ পায় না, কিন্তু সমাসেতে পূর্বপদের বিভক্তি লোপ পেয়ে যায়। যেমন দেখো গাছে পাকা সমান সমান গাছ পাকা, এখানেতে দেখো এই যে গাছে, গাছেতে কি বিভক্তিটা ছিল? গাছ যুক্ত এ বিভক্তিটা ছিল, এ বিভক্তিটা দেখো লোপ পেয়ে গেছে এখানে, গাছ পাকা। হ্যাঁ, অর্থাৎ দেখো এটা বাদ চলে গেছে, অর্থাৎ পূর্বপদের বিভক্তি লুপ্ত হয়ে গিয়ে গাছ পাকা। এখানেও দেখো দুটো শব্দ একটা মাত্রার মধ্যে চলে এসেছে। 3 নম্বর পার্থক্য কি সন্ধি আর সমাসে? সন্ধিতে পদগুলির ক্রম একই থাকে, মানে পদগুলির ক্রম বলতে যেটা আগে ছিল আর যেটা পরে ছিল সন্ধিবদ্ধ হওয়ার পরে সেটা সেই অবস্থাতেই থাকবে। যেমন দেখো বিদ্যা যুক্ত আলয়, অর্থাৎ বিদ্যা আগে আলয়টা পরে ছিল, সন্ধিবদ্ধ হওয়ার পরে দেখো বিদ্যাটা আগেই আছে আলয়টা পরেই আছে, অর্থাৎ কোনো রকমভাবে পাল্টায়নি, মানে স্থান পরিবর্তন ঘটেনি। অর্থাৎ আলয় আগে হয়ে গেছে বিদ্যা পরে হয়ে গেছে, এমন ঘটনা ঘটেনি। একইভাবে দেখো জল যুক্ত আতঙ্ক, জলাতঙ্ক, অর্থাৎ এখানেতেও আগে আছে জল তারপরে তো আতঙ্ক, সন্ধিবদ্ধ হওয়ার পরেতেও জলটাই আগে আছে আতঙ্কটা পরে আছে, কোনো স্থান পরিবর্তন ঘটেনি। সেজন্য বলা হয় সন্ধিতে পদগুলির কোনো ক্রম একই থাকে, মানে কোনো স্থান পরিবর্তন ঘটে না, আগেরটা পরে বা পরেরটা আগে ঘটে না। কিন্তু সমাসে কিন্তু অনেক সময়তে এই পদগুলোর ক্রম পাল্টে যেতে পারে। যেমন দেখো রাত্রির পূর্ব, মানে রাত্রির আগে সমান সমান পূর্বরাত্র, তাহলে দেখো এখানে তো আগে রাত্রির তারপরে পূর্ব ছিল, কিন্তু সমাসবদ্ধ হওয়ার পর আগে পূর্ব তারপর রাত্রি হয়েছে, অর্থাৎ পদগুলোর ক্রম পাল্টে গেছে, সাজানোটা পাল্টে গেছে, আগেরটা পরে পরেরটা আগে হয়েছে। এরকম ঘটনা যখন ঘটে তখন তাকে বলা হয় পূর্বনিপাত। অর্থাৎ সমাসেতে যখন পূর্বপদ এবং পরপদ সমাসবদ্ধ হওয়ার পর স্থান পরিবর্তন করে নেয় সেই ঘটনাটাকে বলা হয় পূর্বনিপাত, যেটা সন্ধির ক্ষেত্রে লক্ষ্য করা যায় না। আর কি না, সন্ধিতে দুটি পদেরই অর্থ বজায় থাকে। আর এই যে বিদ্যাযুক্ত আলয়, বিদ্যা একটা পদ আলয় একটা পদ, সমান সমান তৈরি হচ্ছে বিদ্যালয়। বিদ্যালয় পদেতে দুটো পদের অর্থই বজায় রয়েছে, অর্থাৎ বিদ্যার অর্থও বজায় রয়েছে আলয়ের অর্থও বজায় রয়েছে। কিন্তু সমাসেতে কিন্তু দুটো পদের অর্থ অনেক ক্ষেত্রে বজায় নাও থাকতে পারে, একমাত্র দ্বন্দ্ব সমাসেতেই দুটো পদের অর্থ বজায় থাকে। বাকি সমাসগুলোতে কখনো পূর্বপদের অর্থ প্রাধান্য পায়, কখনো বা পরপদের অর্থ প্রাধান্য পায়, আবার বহুব্রীহি সমাসেতে সম্পূর্ণতই পূর্বপদ বা পরপদ নয়, সম্পূর্ণ একটা নতুন অর্থ প্রাধান্য পায়। যেমন দেখো বিনা পানিতে জাহার সমান সমান বিনা পানি, অর্থাৎ বিনা মানে বিনা, যে বিনা বাজানো হয়, পানি মানে হচ্ছে হাত, বিনা হাতে রয়েছে যার সমান সমান বিনা পানি। বিনা পানি বলতে মূলত আমরা দেবী সরস্বতীকে বোঝানো হয়, দেবী সরস্বতীর হাতে বিনা রয়েছে। এখানে কিন্তু বিনা পানি বলতে দেখো একটা নতুন অর্থ প্রকাশ পেল, দেবী সরস্বতী। এমনি সাধারণ কোনো মেয়ের হাতে আমি বিনা ধরিয়ে দিলাম, তাকে কিন্তু আমি বিনা পানি বলতে পারি না। বিনা পানি শব্দটা শুধুমাত্র দেবী সরস্বতীকেই বোঝানো হয়। অর্থাৎ এই বিনা পানি শব্দটার মধ্যে না আছে বিনার অর্থ প্রাধান্য, না রয়েছে পানির অর্থ প্রাধান্য, সম্পূর্ণ একটা নতুন অর্থ প্রকাশ পেয়েছে সরস্বতী। সুতরাং সন্ধিতে দুটো পদেরই অর্থ বজায় থাকে, সমাসেতে একমাত্র দ্বন্দ্ব সমাসে দুটো পদের অর্থ বজায় থাকবে, বাকি অন্য সমাসগুলোর ক্ষেত্রে হয় পূর্বপদের অর্থ কিংবা পরপদের অর্থ কিংবা কোনো একটা নতুন অর্থ প্রকাশ পাবে।
এই হচ্ছে আমাদের মূলত সন্ধি এবং সমাসের পার্থক্য। এছাড়াও সন্ধি এবং সমাসের আরও অনেক পার্থক্য আছে যেগুলো তোমরা বইতে পাবে, তবে আমাদের এই পার্থক্যগুলোই মূলত প্রধান পার্থক্য। সুতরাং সন্ধি এবং সমাস দুটোই শব্দ গঠনের একটা প্রক্রিয়া হলে আমরা স্পষ্ট বুঝতে পারছি দুটোর মধ্যে কিন্তু গঠনগত দিক থেকে অনেক পার্থক্য আছে। বিষয়টাকে আমরা বলতে পারি একটা হোমিওপ্যাথি চিকিৎসা আর একটা অ্যালোপ্যাথি চিকিৎসার মতন। দুটো চিকিৎসা পদ্ধতিরই উদ্দেশ্য হচ্ছে রোগীকে সুস্থ করা বা নিরাময় করা, কিন্তু দুটোর প্রসেস আলাদা। তেমনি সন্ধি এবং সমাস দুটোরই উদ্দেশ্য হচ্ছে একাধিক পদকে সংক্ষিপ্ত করা, দিয়ে বাক্যের গঠনগত সৌন্দর্য, অর্থগত সৌন্দর্য এবং শ্রুতিমাধুর্য বৃদ্ধি করা। কিন্তু তবুও সন্ধি এবং সমাসের এই সংক্ষিপ্তকরণ করার পদ্ধতিগুলো কিন্তু আলাদা। এবার আমরা যে প্রশ্নটাকে তুলেছিলাম যে কখন আমরা সমাসের ক্ষেত্রে পদগুলো যুক্ত করে একটা মাত্রার মধ্যে লিখব আর কখন মাঝখানে হাইফেন দিয়ে লিখব, সেখানেতে দেখো আমরা এখানে লিখেছি সন্ধি সমাস প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। অর্থাৎ অনেক সময়তে সন্ধি এবং সমাসের পার্থক্য থাকলেও সন্ধি কিন্তু সমাসকে তাড়াতাড়ি ঘটতে সাহায্য করে। ত্বরান্বিত মানে কি? তাড়াতাড়ি ঘটতে সাহায্য করে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, দেখো সিংহ চিহ্নিত আসন সমান সমান সমাসটা হচ্ছে সিংহাসন। এইখানেতে সিংহর সঙ্গে দেখো কিছু নেই, মানে অ আছে, অবিভক্ত অ বর্ণটা আছে, আর এখানেতে আসন আ আছে, অর্থাৎ অ আর আ সমান সমান দেখো আ হয়েছে, সুতরাং দিয়ে সিংহাসন হয়েছে। অর্থাৎ এই যে সিংহাসন, এটাকে যদি আমরা সন্ধি আকারে লিখি কিভাবে লিখতাম? সিংহ যুক্ত আসন। অর্থাৎ বোঝা যাচ্ছে যে সিংহাসন সমাসবদ্ধ পদটাতে একদিকে তো সমাসও ঘটেছে, আবার একদিকে তো সন্ধিও ঘটেছে, দুটোই ঘটেছে। অর্থাৎ দুটো সম্মিলিতভাবে এই শব্দটাকে তৈরি করেছে। সিংহাসন এই শব্দটাকে বা এই পদটাকে সন্ধি এবং সমাস দুটো সম্মিলিতভাবে দুজনা মিলে তৈরি করেছে। সুতরাং বলা যেতে পারে যখন কোনো শব্দের মধ্যে সন্ধি এবং সমাস একসঙ্গে হয় তখনই কিন্তু সেটাকে একটা মাত্রার মধ্যে লিখতে হয়। এখানেতে দেখো সিংহ চিহ্নিত আসন, এখানেতে সন্ধি এবং সমাস দুটোই একসঙ্গে কাজ করেছে বলে এখানেতে একটা দাঁড়ির মধ্যে লিখেছি, একটা মাত্রার মধ্যে লিখেছি। কিন্তু যখন দেখা যাবে শব্দ গঠনের ক্ষেত্রে শুধু সমাসটাই কার্যকর হচ্ছে, সন্ধি কার্যকর হচ্ছে না, তখন কিন্তু আমরা সেটাকে আর একটা পদের মধ্যে লিখতে পারবো না বা একটা মাত্রার মধ্যে লিখতে পারবো না। যেমন দেখো আজ ও কাল ও পরশু, আজ এখানেতে বর্গীয় জয়ের সঙ্গে কী আছে? অ, আর এখানেতে ক, শুধু অ আর ক, এখানটা কিন্তু সন্ধি কোনোভাবেই হবে না। তোমরা তো সন্ধি পড়ে এসেছো এর আগেতে, নিশ্চয় তোমরা জানো অ আর ক এর মধ্যে কোনো রকম সন্ধি হবে না। আবার একইভাবে দেখো কাল আর পরশু, এখানে লয়ের সঙ্গে কিছু নেই, মানে অ আছে, আর এখানেতে প আছে, অ আর প এর মধ্যেও কিন্তু কোনো সন্ধি হবে না। হ্যাঁ, আবার সন্ধি যে হবে না তার আরেকটা উদাহরণ হচ্ছে এই যে মাঝখানেতে এই সংযোজক অব্যয়গুলোও ঢুকে আছে, যেগুলো কিন্তু সন্ধির ক্ষেত্রে দেখো মাঝখানেতে কোনো সংযোজক অব্যয়গুলো ছিল না এখানেতে। সুতরাং এই যে আজ ও কাল ও পরশু শুধু সমান সমান হয়েছে আজকাল পরশু, এখানটাতে শুধু কিন্তু সমাসটাই কার্যকর হয়েছে, তাই এখানে হাইফেন দিয়ে আমাদের লিখতে হয়েছে। সুতরাং আমরা কি সিদ্ধান্তে আসতে পারি যে সমাসবদ্ধ পদ, যখন একাধিক পদকে আমরা সমাসবদ্ধ পদে পরিণত করব, মানে একটা পদে পরিণত করব বা সংক্ষিপ্তকরণ করব, তখন যদি দেখা যায় সন্ধি এবং সমাস একসঙ্গে মিলিতভাবে কাজ করছে, তখনই আমরা সেটা একটা দাঁড়ির মধ্যে লিখতে পারি বা একটা মাত্রার মধ্যে লিখতে পারি। আর যখন দেখব সন্ধি নয়, শুধু সমাসের দ্বারাই আমরা পদটাকে গঠন করছি, তখন কিন্তু আমাদের এরকম আলাদা আলাদাভাবে হাইফেন দিয়ে লিখতে হবে। আশা করি তোমাদের এই উত্তরটা বুঝতে পেরেছ। এবার আসছি আমাদের সমাসের গঠন কৌশল। অর্থাৎ এই যে সমাস একাধিক পদকে একটা পদেতে পরিণত করছে বা সংক্ষিপ্ত করছে, তার জন্যে সমাসের বেশ কিছু অংশ আছে, সেই অংশগুলোর সঙ্গে আমরা পরিচয় করে নিই। একটা সমাসের মূলত কতকগুলো পরিভাষা হয়, এই সমাস গঠন কৌশলটা পরিভাষা হয়। যেমন দেখো সমাসবদ্ধ পদ, ব্যাসবাক্য, পূর্বপদ, পরপদ, এই সমস্ত আমাদের কিছু কিছু পরিভাষা হয়। তো এইগুলো কী?
আমরা শেষ থেকে শুরু করি। দেখো আমরা লিখেছি লোকের আলয় সমান লোকালয়, যা সহজ তাই সরল সমান সমান সহজ সরল, রান্নার জন্য ঘর সমান রান্নাঘর। অর্থাৎ যখন আমরা সমাসবদ্ধ মানে যখন আমরা একটা কথায় পরিণত করছি, একটা পদেতে পরিণত করছি, সেই যে পদটাই পরিণত করলাম সেটাকে বলা হচ্ছে সমাসবদ্ধ পদ। অর্থাৎ এই যে লোকের আলয়, এখানে দুটো পদ থেকে একটা পদে পরিণত করেছি লোকালয়, এই লোকালয়টা হচ্ছে সমাসবদ্ধ পদ। তারপরেতে যা সহজ তাই সরল, এখানে চারটে পদকে আমরা একটা পদে পরিণত করেছি সহজ সরল, এটা হচ্ছে সমাসবদ্ধ পদ। রান্নার জন্য ঘর, এখানে তিনটে পদকে একটা পদে পরিণত করেছি রান্নাঘর। সুতরাং সমাসবদ্ধ পদ বলতে কি বুঝবো না, যে সমস্ত পদ মিলে অনেকগুলি পদ মিলে যখন একটি পদেতে পরিণত হয় সেই সংক্ষিপ্ত পদটিকেই বলা হয় সমাসবদ্ধ পদ। বদ্ধ, এই যে দেখো বদ্ধ কথাটা যোগ আছে, বদ্ধ মানে কি জোটবদ্ধ হওয়া, অর্থাৎ জোটবদ্ধ রূপটা। যেমন অনেকগুলো ছেলে মিলে কি হয় একটা দল হয়, তেমনি অনেকগুলো পদ মিলে একটা পদে পরিণত হচ্ছে, অর্থাৎ এই যে একটা পদে পরিণত করলে সংক্ষিপ্ত রূপটা সেটাকেই বলা হবে সমাসবদ্ধ পদ। আবার ঠিক উল্টো দিক থেকে আমরা আর কি বলতে পারি, এই সমাসবদ্ধ পদটা আবার তৈরি হচ্ছে একাধিক পদের দ্বারা। যেমন লোকের আলয়, এই যে লোকের আলয় দুখানা পদ, লোকেরটা হচ্ছে পূর্বপদ, আলয়টা হচ্ছে পরপদ। পূর্ব মানে আগে, পর মানে পরে, অর্থাৎ লোকেরটা আগে আছে বলে এটাকে পূর্বপদ বলছে, আর আলয়টা পরে আছে বলে এটাকে পরপদ বলছে। একইভাবে যা সহজ তাই সরল, সহজ সরল, সহজটা হচ্ছে পূর্বপদ, সরলটা হচ্ছে পরপদ। কেন এইটা যা আর তাইটা পূর্বপদ বা পরপদ হলো না সেটা আসছি আমরা একটু পরেতেই। রান্নার জন্য ঘর, রান্নারটা হচ্ছে পূর্বপদ আর ঘরটা হচ্ছে পরপদ। অর্থাৎ এই যে এইগুলো লোকের আলয়, তারপরে যা সহজ তাই সরল, রান্নার জন্য ঘর, এইগুলোকে বলা হয় সমস্যমান পদ। সমস্যমান পদ আমরা সংজ্ঞা আকারে বললে কি হবে, যে সমস্ত পদ মিলে সমাসবদ্ধ পদটা তৈরি হয় তাকে বলা হয় সমস্যমান পদ। সুতরাং আমরা বলতে পারি অনেকগুলো সমস্যমান পদের সমষ্টি হলো সমাসবদ্ধ পদ। এবার দেখো আমরা দুদিক থেকেই সংজ্ঞা করতে পারি। যদি বলি সমাসবদ্ধ পদ কাকে বলবো না, অনেকগুলি সমস্যমান পদ মিলে যে পদটি তৈরি হয় সেটা হচ্ছে সমাসবদ্ধ পদ। আবার ঠিক উল্টো দিক করে দিলে সমস্যমান পদ কাকে বলবো না, যে সমস্ত পদগুলো মিলে সমাসবদ্ধ পদটিকে তৈরি করে তাকে বলা হয় সমস্যমান পদ। প্রথম উদাহরণে সমস্যমান পদ আছে দুটো, দ্বিতীয় উদাহরণে সমস্যমান পদ আছে চারটে, তৃতীয় উদাহরণে সমস্যমান পদ আছে তিনটে। অর্থাৎ সমাসবদ্ধ পদটা যে পদগুলোর বিনিময়ে তৈরি হচ্ছে তাকে বলা হয় সমস্যমান পদ। বিষয়টাকে আমরা যদি এইভাবে বলি, ধরা যাক 2 যুক্ত 3 যুক্ত 5 কত হয়, 5 আর 3 8 আর 2 10 সমান 10। তাহলে এই সংখ্যাগুলো হচ্ছে তোমার সমস্যমান পদ আর এইটা হচ্ছে সমাসবদ্ধ পদ, অর্থাৎ যোগফলটা হচ্ছে সমাসবদ্ধ পদ, আর এই যোগফলটা যে যে সংখ্যার দ্বারা তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে সমস্যমান পদ। আশা করি তোমাদের এটা বোঝা গেল। এবার সমস্যমান পদের আবার দুটো ভাগ হয়, পূর্বপদ আর পরপদ। এইখানটাতে একটু গোলমালটা আমাদের হয় যে এইখানে দেখো সমস্যমান পদ দুটো আছে, আমরা চোখ বুজে বলে দিচ্ছি যে প্রথমে যেটা আছে পূর্বপদ, পরে যেটা আছে পরপদ। পূর্ব মানে আগে, পর মানে হচ্ছে শেষে। এখানে প্রথমেতে মাত্র দুটো সমস্যমান পদ আছে বলে প্রথমটাকে পূর্ব মানে আগের পদ, পরেরটাকে পরপদ বলে দিচ্ছি। কিন্তু এইখানেতে তো আছে চারটে সমস্যমান পদ, এখানেতে পূর্বপদ আর পরপদ আমি বলবো কি করে, হিসেব মতন তো একে পূর্বপদ বলা উচিত ছিল, এ তো প্রথমে আছে, যাটা প্রথমে আছে তাহলে একে পূর্বপদ বলা উচিত ছিল, এবং পরপদে অর্থাৎ একে আমাদের হিসেব মতন পূর্বপদ বলা উচিত ছিল। আবার তার থেকেও বড় সমস্যা হয়ে যাচ্ছে, পূর্বের পরে যেটা থাকে সেটাই পর, মানে এখানেতে একটা দুটো তিনটে পদ পরপদের দাবি নিতে পারে। অর্থাৎ পূর্ব না হয় এ হয়ে গেল,
আর এখানে সহজ তাই সরল এই তিনটে পদ পরপদের দাবিদার হতে পারে। তাহলে আমরা কাকে এবার পরপদ করব? অর্থাৎ প্রশ্নটা একটা এই দিক থেকে বলতে চাইছি যে যখন দুটো সমস্যমান পদ থাকে তখন আমরা চোখ বুজে বলে দিতে পারি প্রথমটা পূর্বপদ পরেরটা পরপদ। কিন্তু যখন দুটোর বেশি সমস্যমান পদ থাকবে, এখানে যেমন দেখো তিনটে, তখন আমরা কাকে পূর্বপদ আর কাকে পরপদ বলবো? সেক্ষেত্রে উত্তরটা হচ্ছে তখন আমাকে এই সমাসবদ্ধ পদের দিকে লক্ষ্য করতে হবে। আমাদের সমাসবদ্ধ পদে দেখব যে প্রথমে আছে তাকে পূর্বপদ, যে পরে আছে পরপদ। অর্থাৎ দেখো এই যে যা সহজ তাই সরল, এইটা মিলে এই সমস্যমান পদগুলো মিলে তৈরি হয়েছে সহজ সরল। সুতরাং সহজটা প্রথমে আছে বলে একে পূর্বপদ করেছি, সরলটা দ্বিতীয়তে আছে বলে একে পরপদ করেছি। যা আর তাই এটা বাদ চলে গেছে। একইভাবে রান্নাঘর, রান্নাটা প্রথমে আছে বলে একে পূর্বপদ করেছি, ঘরটা পরে আছে বলে একে পরপদ করেছি। অর্থাৎ আমাদের এই সিদ্ধান্ততে আসতে পারি যখন দুটো সমস্যমান পদ থাকে তখন প্রথমটাকে পূর্বপদ আর পরপদ বলে দিতে পারি, কিন্তু দুইয়ের বেশি সমস্যমান পদ থাকলেই কাকে পূর্বপদ আর কাকে পরপদ বলবো সেটা নির্ণয় করতে গেলে আমাকে সমাসবদ্ধ পদটার দিকে লক্ষ্য রাখতে হবে। সমাসবদ্ধ পদেতে যে প্রথমে আছে তাকে বলে দেবো পূর্বপদ, সমাসবদ্ধ পদেতে যে শেষে আছে বা পরে আছে তাকে আমরা বলবো পরপদ। তাহলে বাকি এই দুটো কি? এর না হয় পূর্বপদ গেল, এ না হয় পরপদ গেল। তাহলে এইটা কি? এটা হচ্ছে এই দুটোকে, এই যে যা আর তাই আর এখানে জন্য, এই পদগুলোকে আমরা কি বলবো? এই পদগুলোকে বলা হয় সহায়ক সমস্যমান পদ। মানে এরা সাহায্য করছে। সহায়ক সমস্যমান পদ মানে এরা সাহায্য করছে। হ্যাঁ, সহায়ক মানে সাহায্য করা, সেই জন্য এদেরকে সহায়ক সমস্যমান পদ বলা হয়। অর্থাৎ ধরো যে আমাদের হয়তো পোলাও রাঁধতে দিয়েছে, পোলাও রাঁধার সময়তে আমরা মূলত চাল, কাজু, কিশমিশ, হ্যাঁ, রং এবং অবশ্যই ঘি এইগুলো ব্যবহার করছি। কিন্তু এইগুলো ব্যবহার করলেই কি পোলাওটা হয়ে যায়? তার সঙ্গে দেখো আমরা এলাচ, দারচিনি, লবঙ্গ, জয়িত্রী ইত্যাদি অনেক মশলাটা আমাদের দিতে হয়। কিন্তু আমাদের পাতেতে যখন আমরা খেতে বসি তখন যদি ওই এলাচ বা দারচিনির টুকরোগুলো পড়ে সেগুলো আমরা কিন্তু চিবিয়ে ফেলে দিই না, চিবিয়ে খেয়ে নিই না, আমরা বরঞ্চ ফেলে দিই। তা সত্ত্বে ফেলেই যখন দেবো তাহলে আমাদের দেওয়ার প্রয়োজন কেন? তার প্রয়োজনটা হচ্ছে স্বাদ বাড়াবার জন্য। অর্থাৎ ওই পোলাওটাকে রাঁধার সময়তে আমরা পেটের মধ্যে কাজু কিশমিশ আর চালটা এবং তার সঙ্গে মিশে থাকা ঘিটাকেই পেটেতে ভরছি, কখনোই ওই দারচিনির টুকরোটা বা এলাচটা আমরা পেটের মধ্যে ভরছি না, ওটা পাতেতে পড়লে আমরা সাইড করে দিই। আমরা যখন মাংস খাই তেজপাতাটা যখন পরে আমরা ফেলে দিই, তা সত্ত্বেও তো দিই, ফেলেই যখন দেবো তাহলে পয়সা নষ্ট করে দিচ্ছি কেন? তার কারণটা হচ্ছে স্বাদটাকে বাড়াবার জন্য। অর্থাৎ এমন কিছু ওই আইটেমগুলোতে এমন কিছু মশলার দরকার হয় যেটা স্বাদটাকে বাড়াবে, সরাসরি খেতে সাহায্য করবে, মানে খাওয়ার সঙ্গে সম্বন্ধ থাকবে না। এখানেতেও তাই, একটা সমাসবদ্ধ পদ হতে গেলে শুধুই পূর্বপদ আর পরপদের ওপর নির্ভর করে থাকলে হবে না, এখনও এক্সট্রার কিছু পদের দরকার হয়। সেটাই হচ্ছে সহায়ক সমস্যমান পদ। অর্থাৎ যে সমস্ত পদগুলো সমাসবদ্ধ হতে সাহায্য করবে কিন্তু নিজেরা সমাসবদ্ধ পদে অংশগ্রহণ করবে না তাকে বলা হয় সহায়ক সমস্যমান পদ। আমরা ওই মাংস আর পোলাওয়ের ক্ষেত্রে বলতে পারি এলাচ, দারচিনি, লবঙ্গ বা ওই তেজপাতা ওইগুলো হচ্ছে সহায়ক সমস্যমান পদ, ওগুলো স্বাদ বাড়াতেই সাহায্য করেছে, ওগুলো তা বলে আমরা খাই না গো। তাহলে সহায়ক সমস্যমান পদ কাকে বলবো? যে সমস্ত সমস্যমান পদ সমাসবদ্ধ পদ হতে সাহায্য করে কিন্তু নিজেরা সমাসবদ্ধ পদেতে স্থান পায় না তাদেরকে বলা হয় সহায়ক সমস্যমান পদ। অর্থাৎ এখানেতে যা, তাই, জন্য এইগুলো হচ্ছে সহায়ক সমস্যমান পদ। এই সহায়ক সমস্যমান পদগুলো সব জায়গায় যে থাকবে তার কোনো মানে নেই। যদি দুটো সমস্যমান পদ মিলে সমাসবদ্ধ পদটা তৈরি হয় সেখানে কোনো সহায়ক সমস্যমান পদ থাকে না, কিন্তু দুইয়ের বেশি সমস্যমান পদ নিয়ে যদি সমাসবদ্ধ পদ তৈরি হয় সেখানেই কিন্তু এই সহায়ক সমস্যমান পদগুলো থাকে। আর শেষ আমাদের আলোচনায় আসবো ব্যাস বাক্য। ব্যাস বাক্য, ব্যাস শব্দের হচ্ছে বিস্তার বা বিস্তারিতভাবে। ব্যাস বাক্য কাকে বলে? না, সমাসবদ্ধ পদটা যে বাক্যের দ্বারা বিস্তারিতভাবে বলা হয় তাকে বলা হয়
ব্যাস বাক্য। তোমরা যখন সন্ধি করো, সন্ধি চ্যাপ্টারটাতে পড়েছো, দুদিক থেকেই করতে হতো, হয় সন্ধি করতে বলতো কিংবা সন্ধি ভাঙতে বা বিশ্লেষণ করতে হতো। আমরা এই সন্ধি বিশ্লেষণ করার দিকের মতনই এটা, যে লোকালয় তোমাকে এটা বিস্তারিতভাবে বলতে বললো, বিস্তারিতভাবে বলার জন্য তুমি যে বাক্যটা সাহায্য নিচ্ছ সেটাই হচ্ছে ব্যাস বাক্য। এই যে লোকালয়, তার জন্য তুমি লোকের আলয় এই বাক্যটা সাহায্য নিলে। সহজ সরল এই সমাসবদ্ধ পদটাকে ব্যাখ্যা করার জন্য তুমি ব্যাস বাক্য, এই যা সহজ তাই সরল এই ব্যাস বাক্যটা সাহায্য নিলে। রান্নাঘর একইভাবে রান্নার জন্য ঘর। সুতরাং আমরা বলতে পারি ব্যাস বাক্য কাকে বলে না, ব্যাস শব্দের অর্থ হচ্ছে বিস্তার। যে সমস্ত সমাসবদ্ধ পদটিকে যে বাক্যের দ্বারা বিস্তারিতভাবে বিশ্লেষণ করা হয় তাকে ব্যাস বাক্য বলে। আবার আরেক দিক থেকে বলতে পারি ব্যাস বাক্যতে দেখো কি রয়েছে, ব্যাস বাক্যতে মূলত রয়েছে পূর্বপদ, পরপদ, সমস্যমান সহায়ক পদ। তাহলে অন্যভাবেও বলতে পারি পূর্বপদ, পরপদ এবং সহায়ক সমস্যমান পদগুলি সমষ্টি হলো ব্যাস বাক্য। দুদিক থেকে আমরা সংজ্ঞাটাকে করতে পারি। যদি এদিক থেকে যাও, সমাসবদ্ধ পদটিকে যে বাক্যের দ্বারা বিস্তারিতভাবে বিশ্লেষণ করা হয় তাকে বলা হয় ব্যাস বাক্য। আর যদি আমরা এখানের পরিপ্রেক্ষিতে সংজ্ঞা করি, সহায়ক সমস্যমান পদ এবং পূর্বপদ পরপদের সম্মিলিত রূপই হলো ব্যাস বাক্য। সুতরাং আমরা সমাসের একটা সূত্র কিভাবে তৈরি করতে পারি, পূর্বপদ এও সমস্যমান পদ, পরপদ এও সমস্যমান পদ, আর মাঝখানে থাকছে সহায়ক সমস্যমান পদ, এইগুলো সমষ্টি হলো সমাসবদ্ধ পদ। সমাসবদ্ধ পদেতে পূর্বপদ বা পরপদ, অর্থাৎ ব্যাস বাক্যতে পূর্বপদ বা পরপদ থাকতেই হবে, কিন্তু সহায়ক সমস্যমান পদ থাকতেও পারে, নাও থাকতে পারে। আবার যদি থাকে এই দুটোর মাঝখানেই যে থাকতে হবে তারও কোনো মানে নেই, আগেও থাকতে পারে। যেমন দেখো এখানেতে সহায়ক সমস্যমান পদটা মাঝখানে রয়েছে, কিন্তু এখানেতে পূর্বপদের আগে একটা রয়েছে, পরপদের আগে একটা রয়েছে। অর্থাৎ সহায়ক সমস্যমান পদ কোথায় বসবে তার কোনো নির্দিষ্ট কোনো স্থান নেই গো। আশা করা যেতে পারে ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো। কেমন লাগলো ভিডিওটা তা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক করো এবং এই ভিডিওর ওপরে কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট বক্সে লিখো, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং এই ভিডিওটার ওপর তোমাদের কোনো প্রশ্নপত্রের প্রয়োজন পড়লে তোমরা lrnr.in এই ওয়েবসাইটেতে গিয়ে ডাউনলোড করে নাও। এই ভিডিওর পরবর্তী অংশ আমাদের পরের ভিডিওতে আলোচনা করা হবে।